একটা সমস্যা আছে তোর এখানে, মানে এই কনস্টিটিউয়েন্সি, সেটা কি করে সামলাবি? প্রথম কথা হচ্ছে যে যারা সামলায়নি সে নিয়ে আগে একটা কথা হওয়া উচিত, যে এখানে কাউন্সিলর, এখানের পৌর প্রধান, এখানের এমএলএ, এখানের এমপি, রাজ্যের সরকার সবই তৃণমূল। ফলে নাগরিক সমাজে এইটুকু বেনিফিট প্রোভাইড করা, ন্যূনতম পরিষেবা দেওয়া, নাগরিক পরিষেবা দেওয়া, এটা ন্যূনতম কাজ। সেই কাজটা চন্দনদা কোথাও হয়নি। মানে গোটা মহেশতলা জুড়ে এমন নয় যে কিছু ওয়ার্ড আছে যেটা এক্সেপশন, এটা হচ্ছে ইন জেনারেল। মানে এই যে একটা সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ, তুমি একটু চা খাচ্ছ, আমি তোমার সাথে কথা বলছি, এক্ষুনি যদি 10 মিনিট টানা বৃষ্টি হয়, এটার সুন্দর থাকবে না, গোটাটা জল দাঁড়িয়ে যাবে। এটা সবচাইতে বড় একটা অসুবিধা হচ্ছে খালগুলোর কোনো সংস্কার করা হয়নি দীর্ঘদিন ধরে, মানে ফর আ লং টাইম এটা করা হয়নি। এটা করলে কিছুটা এটা সামাল দেওয়া যাবে। 1, 2, যদি ইন্টার মহেশতলাকে জলমুক্ত করতে হয়, মানে ইভেন পাশের যে ড্রেনটা তুমি দেখতে পাচ্ছ, এই ড্রেনটা হচ্ছে মানে তুমি ধরে নাও এটা বৃষ্টি বাদল কিছুই নেই, তাও ড্রেনটার এই অবস্থা, জল দাঁড়িয়ে রয়েছে, স্ট্যাগন্যান্ট। তাহলে এটাকেও তো পরিষ্কার করা হয়। তো স্ট্যাগন্যান্ট হলেই তো সমস্যা, এটা হচ্ছে তার থেকে মশা মাছি ইত্যাদি ইত্যাদি একদম আরো 10টা রকমের রোগ। একদম মাস্টার প্ল্যান না, এবার আমার কেন যেন মনে হচ্ছে যেহেতু এরকম নিকাশি ব্যবস্থার সমস্যা, তাহলে তো পানীয় জলেরও সমস্যা আছে। একদম, সেটার কি হবে? 100%। পিএইচই আমরা দীর্ঘদিন আগে তৈরি করেছিলাম, তার মাধ্যমে জল সরবরাহ। পিএইচিটার এফেক্টেড নেই, মানে এফেক্টিভলি পিএইচই কাজ করছে না, বা এখানে পৌরসভার মাধ্যমে যে জল সরবরাহ সেটার এফেক্টিভ কাজ করছে না, কারণ এই বিষয়গুলোকে, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে দেখাই হয়নি, নজরই দেওয়া হয়নি। ফলে এটা যদি নজরই না দেওয়া হয়, তাই সমাধানই বা কোথায় খুঁজে পাওয়া যাবে? সমাধান তো অনেক পরের বিষয়। মানে এই বজবজ ট্রাঙ্ক রোড ধরে আমরা যাওয়ার সময় সকালবেলায় বিকেল বেলায় একটা বড় অংশের মানুষকে যেভাবে জল নিতে দেখি, বা তুমি বিভিন্ন ওয়ার্ডে, সাধারণ মানুষের ক্ষেত্রে সত্যিই খুব কষ্টের, খুব যন্ত্রণা। আমাদের ক্ষেত্রে একটা বড় হাতিয়ার পিএইচির একটা এক্সপিরিয়েন্স আমাদের কাছে রয়েছে এই জেলার ক্ষেত্রে অন্তত, তার মাধ্যমে আমরা এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে পারি, একটা বড় ইস্যুকে আমরা অ্যাড্রেস করতে পারি। আমার এখন কথা বলতে বলতে একটা মনে হলো যে এইভাবে যদি জল জমে থাকে, তাহলে তো তার স্বাস্থ্য নিয়েও তো সমস্যা আছে এই চত্বরের মানুষের। একদম 100%। মানে স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে তার সমাধানের জন্য তো তার ট্রিটমেন্টটা লাগবে। অদ্ভুত বিষয়, গোটা মহেশতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে কোনো সরকারি হাসপাতাল নেই, বড় কোনো সরকারি হাসপাতাল নেই। এমনি যে ছোটখাটো যায় কোথায়? পাশে বেহালা, দূরে একটু দূরে গেলে পিজি। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে পিজি মানে তো কিন্তু বেশ দূরে, এর পাশে বেহালায় যেতে পারে। আর পিছনে যে দিশারি, যেটা আসলে পৌরসভা 1 টাকার বিনিময়ে 1 টাকা বিনিময়তে জমিটা দিয়েছিল। 1 টাকার বিনিময়ে সরকার যখন জমি দিচ্ছে, তাহলে তো সেটা মানুষের কথা ভেবে দিচ্ছে, কিন্তু সেটা আসলে একটা প্রাইভেট প্রজেক্ট। সেটা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। যে একজন সাধারণ মানুষ তিনি গিয়ে সেখানে ট্রিটমেন্ট করাবেন, সেটা তার সাধ্যের বাইরে। ফলত একটা ভালো সরকারি হাসপাতাল তৈরি করা, সেটাও আমাদের একটা পরিকল্পনার মধ্যে আছে। আমরা যে মহেশতলার ইশতেহার, অবশ্যই সব আছে, কিন্তু ভাবনার ইচ্ছা নেই, ভাবনার গতি নেই, ভাবনা এক জায়গায় থমকে আছে। এমনকি পুরো রাজনৈতিক স্থিতাবস্থা হয়ে রয়েছে এখানটা, একটা স্ট্যাটাস কো আইনের ভাষায় আমরা যাকে বলি। দীর্ঘদিন ধরে এটা হবার ফলে এই ছোট্ট ছোট্ট ইস্যুগুলো কেউ অ্যাড্রেস করে না। আমার আর একটা জিনিস মনে হয়েছে, সেটা হলো যে এখানে আর একটা বড় সমস্যা রয়েছে, যেটা কোভিডের সময় থেকে আমি মনে করি একটা খুব বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। সেটা হচ্ছে এখানে প্রচুর জরি শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন, দর্জি শিল্প, জরির কাজ করেন, দর্জির কাজ করেন প্রচুর, এবং তারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা হয় মুসলমান সম্প্রদায়ের মানুষ, নয় অত্যন্ত দরিদ্র কিছু মানুষ। এদের একটা বিরাট সমস্যা আছে, সেই সমস্যার সমাধানটা কিভাবে করা যেতে পারে বলে ভাবছিস তুই? দেখো, 1 নম্বর কথা হচ্ছে, যারা দর্জি শিল্পের সাথে যুক্ত তাদেরকে তো তোমাকে কাজ প্রোভাইড করতে হবে। মানে আমি তোমাকে বলছি, ধরো সরকারি কাজ বা ধরো সরকারি টেন্ডার, এই বস্ত্র সম্পর্কিত বা দর্জি সম্পর্কিত যে সরকারের টেন্ডার, তা মহেশতলার যারা সাধারণ দর্জি ব্যবসায়ী তাদের কাছে যায় না, কোনোদিনই যায় না। খোঁজ নিলে দেখা যাবে তৃণমূলের খুব ঘনিষ্ঠ পাওয়ার করিডোরের মধ্যে যারা থাকেন
তাদের কাছে যেতে পারে। ফলত তাদের ক্ষেত্রেও 10টা যা অন্যান্য সমস্যা আছে সেটা আছে, কিন্তু তাদের ক্ষেত্রেও তো ব্যবসাটাকে তো চালাতে হবে। এখন ব্যবসাটা চালাতে গেলেও তাদের কাছে তো ব্যবসাটুকু থাকতে হবে। সেই ব্যবসাটা আমরা তাদেরকে একটা ফেয়ার প্লের গ্রাউন্ড দিতে চাই, 1 নম্বর কথা। সেটা কিভাবে? তাদেরকে সেখানে কাজ করবার সুযোগ দেয়া, গভর্নমেন্টের যে টেন্ডার গুলো হয় সেই টেন্ডার গুলোতে ফেয়ার প্লে রাখা, সেই জায়গাতে ফেয়ারনেস রাখা, যাতে তারা সেখানে পার্টিসিপেট করতে পারে। স্কুলের ড্রেস তৈরি করার বরাত কারা পাচ্ছে? কিন্তু তৃণমূলের বড় বড় নেতাদের পরিবারের লোকেরা পাচ্ছে। সাধারণ দর্জি শিল্পের সাথে যারা যুক্ত, মানে আমি তোমাকে বলছি ধরো 8 নম্বর ওয়ার্ড মহেশতলা বিধানসভা কেন্দ্রে, ধরে নাও 8 নম্বর ওয়ার্ড, সেই 8 নম্বর ওয়ার্ডের মধ্যে যদি আমরা গিয়ে দেখি বা যদি আমরা গিয়ে তাকাই, তাহলেও আমরা দেখতে পাবো যে একটা দীর্ঘদিন ধরে তারা যারা দর্জি শিল্পের সাথে মূলত যুক্ত ছিলেন, তারা কিন্তু আসলে কাজটা পাচ্ছেন না। এমনিতে তো আমরা দেখতে পাচ্ছি বড় বড় কোম্পানিরা, বড় পুঁজিপতিরা এখন মার্কেটের মধ্যে ঢুকে পড়েছে, ফলে সেখানে দাঁড়িয়ে থাকাও একটা বড় কষ্ট। কিন্তু তার বাইরেও যদি গভর্নমেন্টের সাহায্য না পাওয়া যায়, ক্ষুদ্র ব্যবসায়ী, এই জন্য তো বলে যে ক্ষুদ্র মাঝারি শিল্প, ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে, মানে যদিও এটা শিল্পের তকমার মধ্যে পড়ে না, বাট স্টিল যদি না আমরা লোন দিতে পারি, যদি না লোন দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি, তাহলে এই ইন্ডাস্ট্রিতে মানে এই ইন্ডাস্ট্রিটা তো টিকবে না। ফলে এটাকে আমরা এইভাবে অ্যাড্রেস করতেই পারি। কিন্তু দুঃখের হলেও সত্যি, যেগুলো আমি তোমাকে বললাম, এই পরিকল্পনা মাথায় আসেনি। তৃণমূলের যিনি এমএলএ ছিলেন, তিনি এখানে পৌরসভার চেয়ারম্যান, তিনি এখানে পৌরসভার হেড, তিনি এখানে এমএলএ। ঘটনাচক্রে এখানে যিনি সাংসদ, তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কোনো ক্ষেত্রেই এই পরিকল্পনাগুলো তাদের মাথায় আসেনি। তাহলে 15 বছর ধরে কি হয়েছে? 15 বছর ধরে একটা পরিবার তাদের লাভ হয়েছে, 15 বছর ধরে একটা পরিবারের লাভ হয়েছে বলা যেতে পারে। ইনফ্যাক্ট 15 বছরের মধ্যে আমি তোমাকে যদি আমাকে তুমি পলিটিক্যালি জিজ্ঞেস করো যে সাধারণ তৃণমূলের কি লাভ হয়েছে, আমি তোমাকে বলবো তৃণমূলেরও খুব একটা লাভ হয়। কারণ এখানে এন্টায়ার তৃণমূলটা একটা পরিবার কেন্দ্রিক। আচ্ছা, এমনকি যিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি সেই পরিবারের একদম রেশ ধরে ক্যান্ডিডেট। এর আগে যিনি ছিলেন, তিনিও সেই পরিবারের একজন। এর পাশের বেহালা কেন্দ্রে, বেহালা পশ্চিম সম্ভবত, তিনিও সেই পরিবারের একজন। ফলে তৃণমূলের অভ্যন্তরেও যে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, যদিও সেটা তাদের বিষয়, আমাদের নয়, সেটাও কিন্তু খুব একটা যে বিকশিত হতে পেরেছে তা নয়। মানে তুমি দেখো না, তুমি যে রাস্তা দিয়ে হাঁটছি আমরা, এই রাস্তা কি খুব একটা মনে হচ্ছে? বর্ষা তো এখনো ঢের বাকি। ফলে কিছুই হয়নি। আলটিমেট যা হয়েছে তা হচ্ছে গোটা পশ্চিমবাংলা জুড়ে যা হয় তা হচ্ছে লুট, এর বাইরে খুব একটা বিশেষ কিছু হয়। তাহলে যেটা বোঝা গেল সেটা হলো যে অনেকগুলো সমস্যা এই 15 বছর ধরে গড়ে উঠেছে, এবং যে 15 সমস্যাগুলোর সমাধানের জন্য সায়ন চেষ্টা করবে, এবং সুযোগ পেলে এই অঞ্চলের মানুষ তারা শুধু বড় বড় সমস্যার থেকেই নিষ্কৃতি পাবেন তা নয়, সঙ্গে সঙ্গে এই গোটা অঞ্চলের যে ওই ওনাদের ভাষায় উন্নয়ন, কিন্তু আমাদের ভাষায় সামগ্রিক উন্নয়ন, এই সামগ্রিক উন্নয়নটা ঘটবে। নমস্কার, আমার নাম চন্দন সেন, সায়ন, সবাই ভালো থাকবেন। সায়ন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে মহেশতলায় দেখো, আমি 2-3 বছর পরে এলাম, আমি 2-3 বছর আগে রাস্তাঘাট থেকে শুরু করে বা এই রাস্তা আলো নেই, এই সমস্যাটা দেখেছিলাম। আবার 3 বছর পর আজকেই তোমার সঙ্গে ভোটের প্রচারে এসে দেখছি যে সেম কন্ডিশন। তাহলে কি এখানে তৃণমূল সরকার কোনো কাজ করেনি? আসলে কথা হচ্ছে যে কাজ করবার তো একটা ইচ্ছা চাই, আর কাজ করবার একটা পরিকল্পনা চাই। এই কোনোটাই তৃণমূল এখানে করেনি। ঘটনাচক্রে এখানে যিনি তৃণমূলের এমএলএ, তিনি এখানে পৌরসভার পৌরপ্রধান, এখানের এমএলএ তৃণমূলের, এখানে এমপি তৃণমূলের, এখানে পৌরসভা তৃণমূলের, সবই তৃণমূল। লোকাল লোকজন বা বাসিন্দাদের কোনো সে নেই? আছে, তারা বলার চেষ্টা করেন। আমরা বিভিন্ন লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন দাবি ছিনিয়ে আনার চেষ্টা করেছি। জমা জলের যন্ত্রণা থেকে মহেশতলাকে মুক্ত করার যন্ত্রণা, এই ভাঙা রাস্তা, তুমি আস্তে আস্তে দেখলে কি ভয়ঙ্কর অবস্থা। মানে তৃণমূলের প্রার্থী তো বলছেন উনি উন্নয়ন করেছেন, ওনাকে ভোট দিতে হবে। ঘটনাচক্রে ওনার পরিবার থেকেই একজন এমএলএ ছিলেন,
ঘটনাচক্রে তাদের মধ্যে থেকেই একজন পৌরসভার প্রধান হয়েছিলেন, ঘটনাচক্রে সেই পরিবার থেকে একজন প্রার্থী হয়েছেন। মানে পারিবারিক তাকে- সূত্রে পাওয়া একটা সম্পত্তি মনে করছেন নাকি হ্যাঁ, এখানকার সেটা এক শুনুন, সরকার? সেই সম্পত্তি তিনি মনে করুন, কিন্তু এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, ধরুন আগামীকাল তাকে ডেকে বলা হলো যে তুমি একটু জোরে হাঁটতে হাঁটতে বা একটু দৌড়ে এখান থেকে যাও, হ্যাঁ, ওটা তা তার কোনো উন্নয়নে ব্যাপার না। তিনি চিৎপটাং করে পড়ে পড়ে যাবেন। যাবেন হ্যাঁ, ফলে এটা হচ্ছে এটা খুব ন্যূনতম একটা নাগরিক ন্যূনতম একটা পরিষেবা। কাজ, মানে যেটা সবাই মানে আমি ভোটের প্রার্থী না হলে আমি এটা করে দিতাম। যদি ন্যূনতম। দেখতাম যে আমার বাড়ির সামনের রাস্তাটা রোজকার ভাঙা, আমি নিজে হয়তো চাঁদা তুলে ভাই আমরা একটু পরিষ্কার করে দিতাম। এটা যারা ভোটে জিতেছে তাদের করতে হয় আর কি। মৌলিক কাজ সেটা তারা করে, এটা করেনি। তাই জন্য দে হ্যাজ টু গো ফ্রম দ্য পাওয়ার, যেতে হবে তাদের। এক্স্যাক্টলি। আর একটা প্রশ্ন আমার, যে মহেশতলার মেয়েরা কতটা সুরক্ষিত? মানে ধরো আমি দেখছি যে এখানে বাচ্চারা তো মানে বাড়ি থেকে বের হয় না, কারণ একটা মাঠ ঘাট কিছু নেই, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে এখানকার বাচ্চাদের ভবিষ্যৎটা কি? বাড়ি বসে ফোন ঘাটা আর নারী নিরাপত্তা কতটা? একটা রাস্তায় তো আলো নেই, মানে রাস্তায় কিভাবে চলাফেরা করে এক হচ্ছে শিশু উদ্যানের প্রসঙ্গ তুমি বললে, হ্যাঁ এই মহেশতলার বুকে একটা শিশু উদ্যান আছে, মানে অনেক মানে কিছুর মধ্যে একটা, সেই শিশু উদ্যানকেও কমিউনিটি সেন্টারে পরিণত করতে চায় এখানের যিনি এমএলএ ছিলেন বা পৌরসভার প্রধান ছিলেন। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়, হাইকোর্টে মামলা হয়, আমরা সেই মামলা লড়ি এবং হাইকোর্ট তাদের স্টে অর্ডার দিয়ে দেয়। সেই জন্য আজকে অন্তত সেই শিশু উদ্যানটুকুতে তারা খেলতে পাচ্ছে। অবৈধ কনস্ট্রাকশনের রমরমা চলছে, আমি দেখছি একদম, সবই তুমি নতুন যত্র property, তত্র, খালি মানে flat, 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 মানে flat। যত্র তত্র, এবং তার খুব একটা সুপরিকল্পিত জায়গা নেই। আর নারী নিরাপত্তার প্রসঙ্গে বলতে পারি, দেখো হার্টথ্রব অফ কলকাতা, নর্থ কলকাতার দিকে যদি তুমি দেখো আরজি করের ঘটনা, তা কলকাতার বুকে যদি আরজি করের ঘটনা ঘটে, তা মহেশতলার বুকে কি খুব একটা আলাদা কিছু হওয়ার জায়গা রয়েছে? না, কিন্তু ধরো সার্বিক। আমরা তো 14ই আগস্ট সবাই রাস্তায় ছিলাম, মহেশতলার থেকেও মানুষ গেছিলেন কলকাতায় ওই জমায়েতে 14ই আগস্ট। তারপরে কি প্রশাসন কিছু করেনি এখানে? না। মানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই না, এখানে? তার কারণ একটা হচ্ছে এটাই। রাস্তায় আলো নেই। না, তার কারণ হচ্ছে এটাই, একটা সরকার মনে করেছে এইভাবেই ভোটে জেতা যায়, তার সরকার মনে করেছে এইভাবেই ভোটে জিতে ক্ষমতায় থাকা যায়। ফলত এই ক্ষুদ্র এবং কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়গুলোকে তারা নেগলেক্ট করেছে। মানে ক্ষমতা পেয়ে গেলে কাজ করবো না মানুষের জন্য। একদম একদম একদম। তুমি কিভাবে কাজ করবে আমাকে একটু বলো। আমরা জিতবো, আমরা মহেশতলা থেকে নিশ্চয়ই জিতবো, সায়ন জিতবে, আমি চাই সায়ন জিতুক। তো মানুষের কাছে কিভাবে কি কাজ তুমি আইন করবে? শৃঙ্খলার প্রশ্নে যদি যাদের হাতে ক্ষমতা রয়েছে বা যিনি জিতছেন, তিনি যদি ল অ্যান্ড অর্ডারকে ঠিক না রাখতে চান, তাহলে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়বে। আমরা ল অ্যান্ড অর্ডারকে রিস্টোর করতে চাই, Exactly. এটা এক। দুই, মহেশতলার জমা জলের যন্ত্রণা আমরা আগেও বলেছি, এখনো বলছি, এই জমা জলের যন্ত্রণার জন্য মাস্টার প্ল্যান প্রয়োজন। এই জমা জলের যন্ত্রণার জন্য খালগুলোর প্রপার সংস্কারের প্রয়োজন, নিকাশি ব্যবস্থার প্রয়োজন, সেটা হয়নি, সেটা আমরা গুরুত্ব সহকারে করব। থ্যাংক ইউ। Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.